আমরা প্রথম যে এমসিকিউটা সলভ করব আমি দেখি। আচ্ছা ভাই এখানে আমার একটা কোশ্চেন ভাই, এই প্রথমে মানে আমি বুঝি না, এই যে বিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানের মধ্যে দেখি অনেক জনক থাকে, অনেক আবিষ্কারক থাকে, হ্যাঁ এই যে কে জনক কে ফাদার কে আবিষ্কারক ভাই এগুলো আমার মাথায় কেন জানি খেলে না, একটু আপনি যদি ভালো করে বুঝাই দেন। আচ্ছা প্রথম এমসিকিউটা দেখতেছি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে, ঠিক আছে? আচ্ছা ও যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে, যে আবিষ্কারক যে কথাটা আছে, আবিষ্কার যে কে আবিষ্কার করে মাইটোকন্ড্রিয়াটাকে, আবিষ্কার কে করে। তো এই আবিষ্কার কে করে এটার আমি অ্যান্সারটা একটু পরে দেই। আগে আমি তোমাদের কাছে শুনতে চাই যে এই যে কোশ্চেনটা আছে, অর্থাৎ তোমাদের এই যে এটা কত নম্বর কোশ্চেন, 68 নম্বর কোশ্চেন। আমি প্রথমে বেরো করছি, আমি প্রথমে বহুপদী টাইপের কোশ্চেন বেরো করি নাই। তো এখানে কোশ্চেনটা এমন যে কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি যদি এটা বোর্ড পরীক্ষা যদি তোমাদেরকে অ্যানালাইসিসে দিতাম তাহলে দেখতে যে এটা কয়েকটা বার বোর্ড পরীক্ষাতে আসছে। তো সেই জায়গায় রবার্ট হুক, ব্রাউড ব্রাউন, বেন্ডা, ওয়াটসন এটা হচ্ছে অপশন। এখন তোমরা একটু জলদি জলদি আমাকে অ্যান্সারটা দিয়ে ফেলো। সিকিউর এটা একটু তোমরা হচ্ছে অ্যান্সারটা যদি জেনে থাকো তাহলে আমাদের অবশ্যই কমেন্টের মধ্যে অ্যান্সার করে দেবা। ক খ গ ঘ যদি লিখতে না পারো 1 2 3 4 লিখবা, অথবা এ বি সি ডি যেটা অ্যান্সার সেটা বলে দেবা, ঠিক আছে? এ বি সি ডি করে তোমরা হচ্ছে অ্যান্সারটা দিয়ে দাও। প্রথম কোশ্চেন হচ্ছে কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে? কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে? ভাইয়া তোমার নিজের নাম যদি মুখস্থ মনে রাখতে না পারো তাহলেও এই এমসিকিউটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যে কোনো পরীক্ষার মধ্যে এটা তোমরা পেয়ে যাবা। তো তোমরা হচ্ছে কমেন্টের মধ্যে জানাই দাও কে কে জানো দেখি মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে। তোমরা অ্যানসার দিবা এরকম, অ্যানসারটা হবে এইভাবে যে 80 মানে 68 সি 67 এ এরকম অ্যানসার দিবা, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার অ্যানসার। কারণ হচ্ছে এখানে হচ্ছে নেটওয়ার্কের বাফারিং এর কারণে অনেক সময় লেট আসতে পারে। তোমরা যদি নাম্বার মেনশন করে দাও তাহলে সেটার জন্য আমাদের ভালো হবে। হ্যাঁ ভালো হবে। তাহলে এখানে অনেকে অ্যানসার দিয়েছে সি। আচ্ছা বিজ্ঞানী বেন্ডা, আচ্ছা বিজ্ঞানী বেন্ডা। তাহলে এবার আমরা একটু অ্যানসারটা দেখার চেষ্টা করি যে আসলে বেন্ডা কিনা। কই গেল? এই যে তাহলে অ্যানসার কোনটা আসলে? অ্যানসার আসলে বেন্ডা। এবার ও আমাকে কোশ্চেন করছিল যে ভাইয়া এটা তো মানে একটা জেনারেল নলেজ, এটা একদম টু দা পয়েন্ট আপনাকে ইয়ে করতে হবে, তো একটু চেপে যা। হ্যাঁ মানে এটা তো একটা জ্ঞানমূলক কোশ্চেন। তো জ্ঞানমূলক কোশ্চেন হলেও এই জায়গায় আবিষ্কারক, এখানে দুটো শব্দের মধ্যে আমরা প্রবলেম করে ফেলি, একটা হচ্ছে জনক আর একটা হচ্ছে আবিষ্কারক, ঠিক আছে? একটা হলো জনক আর একটা আবিষ্কারক। জনক মানে কি? যে জন্ম দেয়, ঠিক আছে? যে জন্ম দেয় সে হচ্ছে জনক। আর আবিষ্কারকটা হলো যে কোনো কিছু মনে করো সৃষ্টির শুরু থেকে ছিল কিন্তু কেউ কখনো দেখে নাই, আমি প্রথম দেখছি, তাহলে আমি হলো আবিষ্কারক। আমি কে? আমি আবিষ্কারক। এই উপরে উঠে ওই পাশে চলে গেছি লাইন টু লাইন দাঁড়া। আমি হলো আবিষ্কারক। তার মানে আমি যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, মনে করো কোষ, এই কোষ কিন্তু পৃথিবীতে সৃষ্টিকর্তা যখন তৈরি করছেন, আল্লাহ তাআলা যখন তৈরি করছেন তখনই কিন্তু মানুষকে কোষ দিয়ে তৈরি করছেন। অথবা তুমি বলতে পারো যে ভাই মানুষ কি প্রথমেই ছিল, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে ছিল? মানে নিলাম ছিল না, গাছ তো ছিল, পৃথিবী তো ছিল। তো পৃথিবীতে যদি গাছ থাকে তাহলে গাছ কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এখন এই কোষ কেউ কখনো দেখে নাই। সর্বপ্রথম 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক দেখে। তাহলে রবার্ট হুকের আগে কি কোষ ছিল না? ছিল, কিন্তু কেউ দেখে নাই। রবার্ট হুক প্রথম দেখছে, তাহলে রবার্ট হুককে বলা হবে আবিষ্কারক। কিন্তু তুমি চিন্তা করো তো, যখন সৃষ্টিকর্তা জন্ম দিয়েছেন, আমাদেরকে এত প্যারা দেওয়ার জন্য জন্ম দিয়েছেন, আমাদেরকে বলছে যে তুমি দুনিয়ায় যাও বায়োলজি বই পড়ো, তোমরা দুনিয়ায় যাও কেমিস্ট্রি বই পড়ো, এগুলো তো বলে নাই। আমরা মানুষরা আমাদের জীবনটাকে উন্নত করার জন্য বিভিন্ন ধরনের বই, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তৈরি করছি। তাহলে এগুলো মানুষের দ্বারা তৈরি হয়েছে। তাহলে এটা জন্ম দিছে, এটা জন্ম দিছে কে জানো? এই যে বায়োলজি বই পড়তেছি, এই বায়োলজি বই জন্ম দিছে বিজ্ঞানী অ্যারিস্টটল, অর্থাৎ অ্যারিস্টটল এই ক্ষেত্রে জনক। তো তুমি যদি এই ক্ষেত্রে অ্যারিস্টটলকে আবিষ্কারক বলে ফেলো, তার মানে হলো যে অ্যারিস্টটল বায়োলজি বই সৃষ্টির শুরু থেকে ছিল, কেউ দেখে নাই, অ্যারিস্টটল দেখছেন। তাহলে কিন্তু এটা খুব বড় একটা মেজর একটা মিস্টেক হয়ে যাবে, যেটা আমরা না বুঝে কিন্তু ভুল করি। তাহলে মোদ্দা কথা কি দাঁড়াইলো? সৃষ্টির শুরু থেকে ছিল, কেউ কখনো দেখে নাই, সর্বপ্রথম যে দেখে তাকে বলা হয় আবিষ্কারক। আর যার হাত দিয়ে জন্ম নেয় তাকে বলা হয় ফাদার অথবা জনক। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা নেক্সট স্লাইডে বা নেক্সট আমাদের এমসিকিউতে চলে যাই, ঠিক আছে? তাহলে তোমরা যদি এটা বুঝতে পারো তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সবাই ইয়েস বলে আমাদেরকে জানাই দাও হ্যাঁ বুঝতে পারছো তোমরা। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে গলজি বস্তু গঠিত হয় কোনটি দ্বারা? তোমরা হচ্ছে 69 লিখে অ্যান্সারটা আগে দিয়ে ফেলো, দেখি তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে নলেজ কিরকম। আগে অ্যান্সার দাও, দেন হচ্ছে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনটা অ্যান্সার হইলো কোনটা অ্যান্সার হইলো না। দেখো গলজি বস্তু গঠিত হয় কোনটি দ্বারা?
কতে আছে সিস্টার্নি ও ভেসিকল, দেন আরএনএ, ডিএনএ, লিপিড এবং প্রোটিন, নন হিস্টোন এবং প্রোটিন। অ্যান্সার দাও। আচ্ছা, কে একজন লিখতেছো যে বুঝতে পারি না ভাইয়া, কোনটা বুঝতে পারো নাই সেটা একটু ক্লিয়ার করে বললে আমরা আবার বুঝাবো, সমস্যা নাই। আর তোমরা হচ্ছে যারা বুঝতে পারছো তারা অ্যান্সার দিতে থাকো। 69 অ্যান্সার কি হবে বলো? আয়েশা সিদ্দিকী লিখছে ক্লিয়ার। ওকে, সবাই লিখছে ক্লিয়ার। আচ্ছা, কে অ্যান্সার দিছে? সবাই এ লিখতেছে, সিস্টার্নি এবং ভেসিকল। সিস্টার্নি এবং ভেসিকল। দেখো এই যে গোলজি বস্তু, দেখো এই যে গোলজি বস্তুটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই। গোলজি বস্তু আর একটা সুন্দর নাম আছে, সেটাকে কি বলে জানো? ট্রাফিক পুলিশ। ঠিক আছে, ট্রাফিক পুলিশ বলা হয় গোলজি বস্তুকে, কিন্তু ট্রাফিক পুলিশ বলে। এটা একটু মনে রেখো। কেন ট্রাফিক পুলিশ বলে এটার ব্যাখ্যা যদি চাইতে চাও বা জানতে চাও, যদি ডিটেলসে পড়তে চাও, তাহলে বায়োলজি সিকার্সের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে যে গোলগি বস্তু, লাইসোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, এগুলো সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। আমরা যদি সবগুলোর ব্যাখ্যা দিতে চাই, আমরা কয়েকটা এমসিকিউ হয়তো প্র্যাকটিস করতে পারবো, হাতে গোনা 2 থেকে 3টা। এই জন্য আমরা একটু ফার্স্টে যাই, যাতে বাচ্চারা অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে পারে। তো গোলজি বস্তু, দেখো বস্তু যদি কোনো জায়গায় দেখো যে শব্দ আছে এরকম জোম, তার মানে মনে রাখবা যে এটা জোম মানে হলো বস্তু। যেমন রাইবোজোম, তো রাইবোজোম, এই রাইবো শব্দটা কোন জায়গা থেকে আসে? রাইবো শব্দটা আসে হচ্ছে আরএনএ। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আরএনএ এর আর মানে কি বোঝায়? রাইবো, এন মানে নিউক্লিক, এ মানে অ্যাসিড, তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে আরএনএ দিয়ে তৈরি কোনটা? আরএনএ দিয়ে তৈরি রাইবো। আর জোম শব্দের অর্থ হচ্ছে সাবস্টেন্স অথবা বস্তু। অর্থাৎ একটা বস্তু যখন আরএনএ দিয়ে তৈরি হচ্ছে, তখন আমরা সেটাকে বলতেছি তোমার রাইবোজোম। এখন কোশ্চেনটা হচ্ছে, গলজি বস্তু নামটা কোন জায়গা থেকে আসলো? গলজি শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞানী ক্যামেলিও গলগি সর্বপ্রথম এটাকে আবিষ্কার করেন। ঠিক আছে, করে তখন তিনি এটার নাম দেন কি? গোলগি বডি। যেটাই বডি সেটাই কি? বস্তু। তো এইখানে সে বস্তু বলতে আসলে কি বুঝাইছে এটা আমরা অনেকে বুঝি না, যে জোম বা বস্তু মানে কি। মনে করো আমি একটা বস্তু, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করার ক্ষমতা রাখি। সেলের মধ্যে কিছু জিনিস আছে যারা ইন্ডিভিজুয়ালি নিজেরা কাজ করতে পারে, মানে তারা তাদের মতো কাজ করতে পারে। কথার কথা, তুমি শুধুমাত্র ক্রোমোজোম নিয়ে যদি আলোচনা করতে চাও সেটাও সম্ভব, তুমি শুধুমাত্র রাইবোজোম নিয়ে আলোচনা করতে চাও সেটাও সম্ভব, তুমি শুধুমাত্র গোলগি বডি নিয়ে আলোচনা করতে চাও বা গোলগি বডি নিয়ে তুমি গোলগি বডিকে কোষ্ঠীকে আলাদা করবা, সেটাও সম্ভব। অর্থাৎ গোলগি বডি নিজে এখানে একটা বস্তু হিসেবে কাজ করে। এই জন্য বিজ্ঞানী ক্যামেলিও গলগির নাম অনুযায়ী গলগি, আর এটাকে বলা হয় বস্তু। তোমাদের বইতে দেওয়া আছে যে গলগি বস্তু দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে সিস্টার্নি আর একটা হচ্ছে ভেসিকল। ভেসিকল শব্দের অর্থ হচ্ছে থলি। আমরা যদি একটু সিস্টার্নি দেখার চেষ্টা করি, গোলগি বডিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে এখানে সিস্টার্নি এবং ভেসিকল বলতে আসলে কি বোঝানো হয়েছে। আমি কিন্তু গতকালকেই বলছিলাম যে যখন আমরা পড়বো তখন আমরা শুধুমাত্র যেটা অ্যান্সার এটা জানবো না, এটার বাকি যে অ্যান্সার গুলো আছে, অর্থাৎ অন্যগুলো কেন অ্যান্সার হলো না, এটাও কিন্তু আসলে আমরা দেখবো। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো, এইখানে একটু খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে সিস্টার্নি। ঠিক আছে, আর এই যে ছোট ছোট যেগুলো থলির মতো দেখতেছো, এটাকে বলা হয় ভেসিকল। কিন্তু যখন তোমরা ইন্টার উঠবা, তখন এখানে আরেকটা জিনিস দেখবা, সিস্টার্নি ভেসিকল বাদে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ভ্যাকিউল। ঠিক আছে, বাট আমরা ভ্যাকিউল কনসেপ্টে যাবো না। তো আমরা দেখলাম কি যে এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে তৈরি হলো সিস্টার্নি এবং কি দিয়ে তৈরি? ভেসিকল দিয়ে তৈরি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমাদের অ্যান্সার আসলে কোনটা হবে, আমাদের অ্যান্সার এখানে হচ্ছে অ্যান্সার 1, অর্থাৎ গোলগি বডি তৈরি হচ্ছে সিস্টার্নি দিয়ে এবং কি দিয়ে? ভেসিকল দিয়ে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে অ্যান্সার কোনটা? সিস্টার্নি এবং ভেসিকল। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট, এইটা ইন ফিউচার তোমাদের জন্য এসএসসি 26 ব্যাচ সামনে বোর্ড পরীক্ষার জন্য এটা যতগুলো স্টার দেওয়া যায় দিয়ে দিতে পারো। এখানে কোশ্চেনটা হলো এরকম যে দেহে অক্সিজেনের অভাব হলে কোন পর্দা ক্ষতিগ্রস্ত হয়? কোন পর্দা ক্ষতিগ্রস্ত হয়? অক্সিজেনের অভাব হলে কোন পর্দা ক্ষতিগ্রস্ত হয়? তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, তোমরা অ্যান্সার দিতে থাকো, ততক্ষণে আমি হচ্ছে একটা কমেন্ট নিচ্ছি। এই রুবায়েত খান 68 নাম্বারটা বুঝি না ভাইয়া। আচ্ছা, 68 নাম্বারে বলছিল যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কি? তো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে বেন্ডা। এখানে ভাই যেটা বুঝাচ্ছিলেন যে যে জিনিসটা অনেক আগে থেকে ছিল,
হ্যাঁ, যেটা আগে থেকেই ছিল, মানুষ আগে দেখেন এবার নতুন ভাবে দেখছে, সেই মানে যে প্রথম দেখলো তাকে বলা হচ্ছে আবিষ্কারক। আর যেটা আগে থেকে ছিল না, কেউ সেটা নতুন ভাবে তৈরি করছে, তাদেরকে আমরা বলি জনক। ঠিক আছে ভাইয়া? যারা হচ্ছে তৈরি করছে, কোনো কিছু তৈরি করছে, সেটাকে বলবো আমরা জনক। আর যেটা আগে থেকেই তৈরি ছিল, মানুষ সেটাকে নতুন ভাবে দেখছে, সেটাকে আমরা বলি আবিষ্কারক। সবাই সি বলতেছে, সবাই বলতেছে কত? সি। আচ্ছা, লাইসোজোমের পর্দা। এবার আমরা একটু দেখবো এখানে যেহেতু বলতেছে সবাই সি, টোনোপ্লাস্ট শব্দের অর্থ কি? টোনোপ্লাস্ট বলতে আসলে কি বোঝায়? টোনোপ্লাস্ট কিন্তু তোমরা অনেকে জানো, তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু টোনোপ্লাস্ট কথাটা আছে। টোনোপ্লাস্ট, ঠিক আছে? প্লাস্ট মানে এখানে যেটা বোঝাচ্ছে আবরণ। টোনো শব্দের অর্থ হচ্ছে টোন থেকে আসছে, টোন। টোন মানে হলো প্রেসার, ঠিক আছে? প্রেসার। তাহলে কোষ প্রাচীর বা যে তোমরা কোষ প্রাচীর তো বলা যাবে না, কোষ ঝিল্লির যে আবরণটা আছে অনেক ক্ষেত্রে এটাকে টোনোপ্লাস্ট বলে, ঠিক আছে? যে মাইক্রোবিলে এরকম করে দেখবা। তো এইটা কি করে, চারপাশে যে প্রেসারটা আছে সেই প্রেসারটাকে কিন্তু সে নিয়ে নেয়। তাহলে একটা প্রেসার সে নিচ্ছে, একটা প্লাস্ট, টোনোপ্লাস্টটা কি করতেছে, সেই প্রেসারটা নিচ্ছে, এই জন্য সেটাকে কি বলা হচ্ছে? টোনোপ্লাস্ট। এবার দেখো প্লাজমা মেমব্রেন। প্লাজমা মানে কি? যেটাই কোষ ঝিল্লি সেটাই কি আমাদের প্লাজমা। এই ভিতরে যেটা থাকে এটাকে কি বলা হয়? প্লাজমা। আমরা কিন্তু আমাদের পেইড কোর্সে যেসব বাচ্চারা আসো তারা কিন্তু তাদের কাছে এগুলো দুধ ভাত। তো প্লাজমা মেমব্রেন মানে কি? সেল মেমব্রেন। যেটাই সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি সেটাই আসলে প্লাজমা মেমব্রেন। তো এই প্লাজমা মেমব্রেন, তো প্লাজমা মেমব্রেন যদি ফেটে যায় তাহলে আলটিমেটলি তো কোষের কোনো সমস্যা হওয়ার কথা না, কোষের অস্তিত্ব থাকবে না, সেটা ঠিক আছে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে অক্সিজেনের অভাব হলে কোনটার ঘাটতি ঘটে? অক্সিজেনের অভাব হলে যেটার ঘাটতি ঘটে সেটার নাম হচ্ছে লাইসোজোম। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম। তো লাইসো শব্দটা কোন জায়গা থেকে আসছে দেখো, লাইসো শব্দটা হচ্ছে লাইসিস থেকে, আর জোম শব্দের অর্থ হচ্ছে সাবস্টেন্স। তাহলে লাইসোজোম মানে কি? যে সাবস্টেন্সটা আমাদের কোনো কিছুকে লাইসিস করে। এখন কথাটা হলো ভাইয়া, লাইসিস মানে কি? লাইসিস মানে হলো ভাঙা। লাইসিস মানে ভাঙা। তোমার কোষের মধ্যে যদি কখনো জীবাণু ঢোকে, তুমি কি চাবা যে তোমার কোষের মধ্যে ঢুকে তারা ডিজিজ ফরমেশন করুক? আচ্ছা, মজার একটা জিনিস শিখাই, বলো তো ডিজিজের নাম ডিজিজ কেন? তোমরা কেউ যে শোনো নাই তা কিন্তু না। ডিজিজের নাম ডিজিজ কেন? কে বলতে পারবে এর মধ্যে? আমি যদি 1000টা লোককে জিজ্ঞাসা করি, বলবে ডিজিজের নাম ডিজিজ কেন? এটা আবার আসছে, এটাও আবার লাগে, এটাও লাগে। আমার পেইড কোর্সের বাচ্চারা হয়তো জানে, আমি হয়তো ওদেরকে বলছি। ডিজিজ শব্দটা হচ্ছে ডিস প্লাস ইজ। ইজ মানে কি? ডিস শব্দের অর্থ হচ্ছে ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট, ঠিক আছে? আর ইজ শব্দের অর্থ কি? ইজি লাইফ। তা তুমি যখন ডিজিজ হয় তোমার বডিতে, তখন কিন্তু তোমার বডিতে ডিসকমফোর্ট ফিল করো, তাহলে ডিসকমফোর্ট অফ ইজি লাইফ ইজ কল্ড ডিজিজ। তাহলে ডিজিজ কারা করে? ডিজিজ যারা করে তাদেরকে বলা হয় প্যাথোজেন। প্যাথোজেন, জেন শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, জেনেসিস থেকে জেন শব্দটা আসছে। আর প্যাথো হচ্ছে অস্বাভাবিক কাজ। তোমরা যখন মেডিকেলে উঠবা তখন কিন্তু তোমাদের প্যাথোলজি বলে একটা সাবজেক্ট থাকবে। আমরা কিন্তু যখন চ্যাপ্টার 1 পড়ছি তখন কিন্তু আমরা পড়ছিলাম প্যাথোলজি। তাহলে প্যাথো শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক কাজ, আর লজি মানে হচ্ছে নলেজ। তার মানে তুমি যদি প্যাথোলজি পড়ো তাহলে তুমি তোমার বডির অস্বাভাবিক কাজ, অর্থাৎ রোগ ব্যাধি কেমনে হচ্ছে, কি জন্য হচ্ছে, এগুলো সম্পর্কে জানতে পারবা। আর প্যাথোজেন কারা করে? প্যাথোজেন হচ্ছে তারা যারা রোগ জীবাণু তৈরি করে। তার মানে ব্যাকটেরিয়া, ভাইরাস হচ্ছে প্যাথোজেন। আর প্যাথোজেন যদি তোমার বডিতে ঢুকতে চায়, তুমি কি ঢুকতে দিবা? কখনোই না। তুমি তাদেরকে মেরে ফেলে দিতে চাবা। এখন মেরে ফেলে দিতে চাইলে তোমাকে যে মেরে ফেলে, তুমি যার সাহায্য নিয়ে মেরে ফেলে দিবা বা ভেঙে ফেলে দিবা, সেটা হচ্ছে লাইসোজোম। এইখানে দেখো তো জোম শব্দ আছে, আর আমরা একটু আগে বলছিলাম যে জোম শব্দের অর্থ হচ্ছে সাবস্টেন্স অথবা বস্তু। তবে যে বস্তুর সাহায্যে জীবাণুগুলোকে মেরে ফেলে দেওয়া হয় সেটাকে বলা হয় লাইসোজোম। এখন কথা হলো ভাইয়া, লাইসোজোম কিভাবে জীবাণুকে মারে? তুমি একটু খেয়াল করে দেখো, মনে করো ভিতরে বিষ আছে, ভিতরে কি আছে? বিষ আছে। এখন এই বিষগুলো দিয়ে তুমি চাচ্ছ যে বিষগুলো দিয়ে বাইরের যারা আছে তাদেরকে মেরে ফেলে দিবা। এখন এই যে বিষগুলো দিয়ে যে বাইরে যারা আছে তাদেরকে মেরে ফেলে দিচ্ছ, এই বিষগুলোকে তো তোমাকে বের করতে হবে। বের করতে হইলে তোমার কিন্তু এই যে লেয়ারটা আছে, যে আবরণ আছে, সেই আবরণটাকে নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। তাই এই আবরণকে ধ্বংস করতে, এই যে কার আবরণ? এটা হচ্ছে তোমার লাইসোজোমের আবরণ। আর এই লাইসোজোমের আবরণ ধ্বংস হয় কখন? যখন তোমার বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। অক্সিজেনের পরিমাণ কমে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, অক্সিজেনের পরিমাণ কমে গেলে লাইসোজোম কেন ভেঙে যাবে? এটা অনেক বড় থট, তারপর আমি তোমাদেরকে শিখাচ্ছি। অক্সিজেন কমে গেল মানে কি? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল। আর কোষের মধ্যে তো পানি থাকে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই দুইটা মিলে কি তৈরি করে? H2CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড। H প্লাস প্লাস HCO3 মাইনাস তৈরি হয়। এই যে বাইকার্বনেট আর এই যে H প্লাস, এটাকে আমরা বলি অ্যাসিড। অ্যাসিডের পরিমাণ যত বাড়বে এই লাইসোজোমের লেয়ারটা তখন কি হয়ে যাবে? ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু অ্যাসিডের পরিমাণ বাড়লে আমাদের কোষ ঝিল্লি কিন্তু ওইভাবে নষ্ট করে না। তাহলে কোনটা আসলে নষ্ট হচ্ছে? অ্যাসিডের পরিমাণ বাড়লে। কখন অ্যাসিডের পরিমাণ বাড়বে? যখন অক্সিজেনের পরিমাণ কমতেছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, তখন আমাদের অ্যাসিডের পরিমাণ বাড়ে। আর অ্যাসিডের পরিমাণ বাড়লে আমাদের লাইসোজোমের পর্দাটা নষ্ট হয়ে যায়।
কথা ক্লিয়ার? এর থেকে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট এসএসসি লেভেলে কাউকে দিবে কিনা? তোমরা তো জানলা, ইন্টারে 100টা ভাইদের কাছে জিজ্ঞাসা করবে, তারাও কিন্তু আসলে এই কনসেপ্টটা এইভাবে জানে না। তারপর আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে অ্যান্সার এই ক্ষেত্রে কত হবে? অ্যান্সার এই ক্ষেত্রে হবে হচ্ছে লাইসোজোমের পর্দা। আমাদের যদি নেক্সট কোশ্চেনটা দেখার চেষ্টা করি, কোষের পর্দাবিহীন অঙ্গাণু কোনটি? এইটা টপিক কিন্তু তোমাদের ওহিন ভাই 2 দিন আগে কিন্তু বানাইছে ছন্দ দিয়ে। সে কিন্তু মেমোনিক আমাদের প্রথমে বলতেছে কি মেমোনিক দিয়ে ভাই আমি একটা ছন্দ বানাইছি। মেমোনিক মানে কি? আমি তো আবার অশিক্ষিত টাইপের একটা লোকজন। মেমোনিক মানে তখন বুঝলাম যে ও তাই, সে তো আবার একটু পশ লোকজন, সে কিন্তু পিছনেই বসে আছে, বুঝছো? পিছনে বসে বসে খেলাচ্ছে, তারাও নিয়ে আসবে একটু পরে, সমস্যা নেই। তোমাদের কি ছন্দটা মনে আছে কিনা একটু লিখে দাও তো। কি যেন কে দেখি ভাই, কি যেন একটা ছন্দ দিছিল, কে যেন সেরা ছিল। ছন্দ মনে না থাকলেও সমস্যা নেই, কিন্তু এইটার অ্যান্সার দাও যে কোষের পর্দাবিহীন অঙ্গাণু কোনটি? তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, বি বলতেছে এমডি মুক্তার, তারপর হচ্ছে সাইবা আক্তার লিনা। বি বলছে। সাইবা আক্তার লিনা কি বলছে? বি। বি। মুক্তার কি বলছে? বি। আচ্ছা দেখো, রহিমা খাতুন গ। এখানে তোমাদের ভাই তো তোমাদেরকে একটা ছন্দ দিয়ে পড়াইছিল, আর আবিদ ভাই আরেকটা ছন্দ আমি জানি, মা এরা পাগল। একদম সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মাতে কি হবে? মাইটোকন্ড্রিয়া। এরা কিন্তু এদের চারপাশে আবরণ আছে, মাইটোকন্ড্রিয়া। বেশি বেশি মেনশন দিতে হবে, কিন্তু বেশি বেশি মেনশন না দিলে পুরস্কার কিন্তু দেবো না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে শেয়ার দিতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? পতে কি হবে? প্লাস্টিড। গতে গলগি বডি। আর লতে কি? লাইসোজোম। তাহলে দেখছো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি যে কোনগুলা জিল্লিবদ্ধ মানে কি? কোনগুলা চারপাশে আবরণ আছে। যেগুলো চারপাশে আবরণ থাকে সেগুলোকে বলা হয় মেমব্রেনাস বা পর্দাযুক্ত, আর যেগুলো চারপাশে আবরণ থাকে না সেগুলোকে বলা হয় পর্দাবিহীন বা নন মেমব্রেনাস। এখন এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা আছে? এই ক্ষেত্রে অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যান্সার কোনটা হবে বলো তো দেখি। সবাই কোনটা অ্যান্সার দিচ্ছে? দেখ অ্যান্সার কোনটা দিচ্ছে, সবাই খাওয়া দিছে। আচ্ছা ওইন চলে আয়, আমাদের দেখো, আয় সমস্যা নেই, তুই আয়। আমাদের এই মুহূর্তে আমাদের কিন্তু স্টুডিওতে কাজ চলতেছে, আমাদের স্মার্ট বোর্ড সেট আপ হচ্ছে। তো এই জন্য দেখো সে বারবার কিন্তু তানভীর যাচ্ছে, ওহিন যাচ্ছে, তো ওরা কিন্তু যে বারবার সবকিছু সেট করতেছে। আমরা এর মধ্যে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি যে না ঠিক আছে, আমরা বাচ্চাদেরকে কথা দিচ্ছি, ওরা তো আশা করে বসে থাকবে, যে ওদের আজকে এমসিকিউ ক্লাস হবে। এখন আমরা যদি না নিই তাহলে তো বাচ্চাগুলো কষ্ট পাবে। আমরা স্টিল নাও, আমি একটু আগে আমার শার্ট চেঞ্জ করছি, শার্টটা ওই আমার গতকালকে যেটা ছিল সেটা আজকে পরা ছিল, সেটাই পরা ছিল, সেই শার্টে আমার পরা ছিল, আমি গতকাল থেকে এখনো ভুলি নাই। ওই অবস্থায় ঘুমাইছি, ওই অবস্থায় সকালে স্মার্ট বোর্ড কিনছি, ওই অবস্থায় লাগাচ্ছি, ওই অবস্থায় কাজ করতেছি, ওই অবস্থায় অফলাইনে ক্লাস নিছি, ওই অবস্থায় টিউশনিও করছি, সবকিছু করে এখনো সারাদিন এখনো সময় হয় নাই যে খাওয়া, মানে আমার খাওয়ার এখনো সময় না। তারপরে কিন্তু আমার এনার্জি দেখলে তোমাদের বোঝা উচিত যে ভাই এখনো পর্যন্ত যে খাই নাই এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কিন্তু দেখো যে আমার সামনে পানি নিয়ে বসছি, যে কষ্ট হবে আর পানি খাবো, ঠিক আছে? তো এইটা আমরা কি মনে রাখবো কিভাবে? এই যে জিল্লিবদ্ধ, তোমাদের জন্য কষ্টটা করতেছি, তোমরা এটা প্রতিদান ভালো একটা রেজাল্ট দিলে ইনশাল্লাহ আমাদের কষ্ট সার্থক, ঠিক আছে? জিল্লিবদ্ধ। তো জিল্লিবদ্ধ অঙ্গাণু কোনটা? দেখো জিল্লিবদ্ধ অঙ্গাণু হচ্ছে এই যেগুলা, তার মানে কোনগুলো আছে? মা এরা পাগল, মাতে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পতে প্লাস্টিড, পারক্সিজোম, গতে গলগি বডি, লতে লাইসোজোম। তাহলে এর মধ্যে কি আসলে রাইবোজোম পড়ে? এটা কিন্তু এর মধ্যে পড়ে। ক্লোরোপ্লাস্ট তো আমরা জানি যে আমাদের ক্লোরোপ্লাস্ট যে প্লাস্টিডের মধ্যে পড়তেছে, গলজি বস্তু তো ওই জায়গার মধ্যে আছে, তাহলে পড়তেছে না কোনটা? রাইবোজোম। তাহলে রাইবোজোম মেমব্রেনাস বলা যাবে না, রাইবোজোম কি হবে? নন মেমব্রেনাস। রাইবোজোম নন মেমব্রেনাস, ঠিক আছে? রাইবোজোম নন মেমব্রেনাস। রহিমা খাতুন লিখছে, স্যার আপনি আসলে একটা রোবট। তোরা যদি আমার একদিন লাইফস্টাইল দেখতি, একটা দিন, তোরা সারাদিন ধরে বই নিয়ে বসে থাকতি। মোটিভেশন তোরা আমার দেখলে অটোমেটিকলি পাইতে যে এই মানুষটা আসলে পারে কেমনে, এই মানুষটা কিভাবে পারে। কিন্তু ওই যে বললাম না যে আমাদের মেন টার্গেট যে এসএসসি 26টাকে বের করে নিয়ে আসা, এসএসসি 26কে বের করে নিয়ে আসা আসলে আমাদের মেন টার্গেট, ঠিক আছে? এবার চলো, তাহলে আমার বাচ্চারা কিন্তু সবাই কয় নম্বর অ্যান্সার দিচ্ছে, আমরা একটা অ্যান্সারটা দেখি। অ্যান্সার এইটা। আচ্ছা এইখানে একটা কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বাচ্চারা এটার অ্যান্সার জানে না, এটার অ্যান্সার অনেক বাচ্চারা জানে না। আমি যদি এখন ওহিন স্যারকে জিজ্ঞাসা করি, ওহিন স্যার পারবেন না? হ্যাঁ ওহিন স্যার পারবে, ওহিন স্যার কিন্তু খুব ভালো মতো ওহিন স্যার পারবে। ওহিন স্যার আমার একটু আগে কোশ্চেনটা করতেছিল যে ভাই এইটার অ্যান্সারটা কি হইতে পারে,
বাচ্চারা অনেকে কিন্তু এই অ্যান্সারটা জানে না, মানে পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে থাকে না, নিউক্লিয়াস থাকে না কোনটাতে, এটা বইয়ের মধ্যে লেখা আছে একদম খুব সুন্দর মতো, এবং স্যারেদের ওয়ান অফ দ্য ফেভারিট একটা কোশ্চেন, এটা ওয়ান অফ দ্য ফেভারিট একটা কোশ্চেন, কারণ ম্যাক্সিমাম বিশেষ করে কোন জায়গাগুলোতে এটা কোশ্চেন করে জানো, এইটা কোশ্চেন করে কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ড দেখবা, ঘাটবা দেখবা পাবা, আর যশোর বোর্ড, এই দুইটা বোর্ডে এই টাইপের কোশ্চেন বেশি করে, মানে যত সব নষ্ট কোশ্চেন আছে, যত সব নষ্ট কোশ্চেন হার্ড কোশ্চেন সব মনে হয় আমাদের যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড। আমি যশোরের লোকজন, সো আমি খুব ভালো মতো জানি যে কি করতে হয়। আমরা যখন পাস করি, আমার এসএসসি সাল ছিল 2014, ঠিক আছে, 2014 সালে আমি এসএসসি দিছি, অর্থাৎ তোমাদের থেকে আমি 10 বছরের সিনিয়র। সো তোমরা তো কবে দিব, 10 বছরের না 12 বছরের, 26 মানে তোমরা 26-এর ব্যাচ। তো আমাদের সময় এইরকম টাইপের কোশ্চেন, আমাদের সময় 2014 সালে যখন ছিল তখন 50% স্টুডেন্ট পাস করছিল, পাস, আর 40 আমাদের আগেবারে 47% পাস। এই বছর কোশ্চেন দেখছো, ওয়েট করো, সামনের বছর পর্যন্ত যদি এরকম ধারা থাকে এবং ইউসুফ সরকার যদি থাকে, তাহলে যে যতটুকু জানে সে ততটুকু অ্যান্সার দিবে, সে ততটুকু পাবে। দেখি বাচ্চারা কত অ্যান্সার দিছে, এই বাচ্চারা কোনটা অ্যান্সার দিছে, তাড়াতাড়ি কর, দিছে কোনটা? বি অ্যান্সার দিছে, বি শিব কোষ। আচ্ছা, এখানে বলতেছে শিব কোষের অ্যান্সার, আচ্ছা আমরা একটু দেখবো যে অ্যান্সার কোনটা। অ্যান্সার যদিও আমাদের এই ক্ষেত্রে বলতেছে শিব কোষ, কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে কেন শিব কোষে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসে কেন থাকে না। জাস্ট একটা লাইনে শেষ করে দিই, সেটা হচ্ছে মনে করো আমার কাজ রহিমা করে দিল, আমার কাজ রহিম করে দিল, তাহলে আমার কাছে কথা বোঝো, রহিম যদি আমার কাজটা করে দেয়, তাহলে কি আমি ওই জিনিসটাকে করতে যাবো আবার সেকেন্ড টাইম? না। বা ওই জিনিসটাকে রাখতে যাবো? না। শিব কোষের যে কাজগুলো আছে, শিব কোষের কাজটা কে করে দেয়? সঙ্গী কোষ। সঙ্গী শব্দের অর্থ কি? তোমার কাজটা তোমার সঙ্গী করে দেবে, যেটাকে বলে কম্পেনিয়নসেল, কোম্পানি দিচ্ছে। নিউক্লিয়াস থাকে সঙ্গী কোষে, কিন্তু নিউক্লিয়াস শিব কোষে থাকে না। কেন? কারণ সঙ্গী কোষ নিউক্লিয়াসের কাজটাকে করে দেয়, এই জন্য সঙ্গী কোষে নিউক্লিয়াস থাকে, শিব কোষে নিউক্লিয়াস থাকে না, এটা একটা কারণ। এরকম আরো কিছু আছে যার মধ্যে নিউক্লিয়াস থাকে না, যেমন আরবিসি, এবং সেটা বলতে হবে কোন অবস্থায় ব্রাদার? পরিণত অবস্থায়। যে কোনো জিনিসের দুইটা অবস্থা থাকে, একটা হচ্ছে পরিণত আর একটা হচ্ছে অপরিণত। পরিণত মানে কি? তোমাকে যদি এখন আমি বলি তুমি জন্মের শুরুতে তুমি কিন্তু অপরিণত অবস্থায় ছিল, এখন কিন্তু তুমি একটা পরিণত অবস্থায় চলে আসছো, ঠিক আছে? আশা করি তোমরা অ্যান্সারটা পাইছো। আমরা যদি নেক্সট একটা কোশ্চেন দেখি, নিউক্লিয়াস সুগঠিত নয় নিচের কোনটিতে? কোন কোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত নয়? কোন কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়? অ্যানসারটা একটু দিয়ে দাও। আনসার কেমন জানো ভাই, নিশ্চয় হয়ে গেছে, কমেন্ট করতেছে না, কমে গেছে। আচ্ছা তোমাদের কি ক্লাসটা ভালো লাগতেছে না? যদি ক্লাসটা ভালো না লাগে তাহলে আমাদেরকে বলবা, আমরা এত কষ্ট করে তো ক্লাস নেওয়ার দরকার নেই। যদি ক্লাস না করো, রেসপন্স না করো, তাহলে আমাদের খারাপ লাগবে না? একটু রেসপন্স করো, তোমরা জাস্ট হচ্ছে অ্যানসার গুলো লেখো, বা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো কিনা এটা বলো, বা বুঝতে পারলে ইয়েস বলো, একটু রেসপন্স করার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে নেক্সট হচ্ছে আমাদের নিউক্লিয়াস সুগঠিত নয় নিচের কোনটিতে? অ্যানসার তোমাদের তার মজা পাওয়ার কথা, ঝটপট অ্যানসার দিবা, আমরাও ঝটপট অ্যানসার দিব, ঠিক আছে? যাও, আমরা ব্যাখ্যা কোন দিচ্ছি। নিচের কোনটিতে নিউক্লিয়াস সুগঠিত নয় নিচের কোনটিতে? তাড়াতাড়ি অ্যানসার দিবা, তাড়াতাড়ি। ঝড়ের গতিতে, ঝড় হবে আজকে, ঝড়, ঝড়ের গতিতে সবকিছু হবে। সি হবে আদিকোষে, আদিকোষে অ্যানসার দিছে আদিকোষে। স্যার 78 এর সি, আরিয়ান ভুয়ান লিখছে সি, ফাতেমা তো জোরে লিখছে সি, ফাতেমা তো জোরে লিখছে সি। এবার দেখো অ্যান্সার কোনটা আসলে? অ্যান্সার আদিকোষ। আদিকোষটাকে আমরা কেন আদিকোষ বলি? কারণ মনে করো তুমি এ থেকে সি পর্যন্ত যাবা, কিন্তু এ থেকে বি পর্যন্ত যাওয়ার পরে একটা থেকে তুমি দুইটা অবস্থায় চলে গেছো, তাহলে এ থেকে সি পর্যন্ত যদি যাইতা তাহলে তুমি নিউক্লিয়াসটাকে পাইতা। নিউক্লিয়াস সুগঠিত মানে তার মধ্যে চারটা জিনিস থাকতে হবে: নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন রেটিকুলাম এবং আমাদের নিউক্লিওপ্লাজম। অর্থাৎ এই চারটা জিনিস যদি থাকে তখন আমরা সেই নিউক্লিয়াসটাকে সুগঠিত নিউক্লিয়াস বলি, যদি না থাকে তখন আমরা সেটাকে সুগঠিত নিউক্লিয়াস বলবো না। তো এইখানে আদিকোষের ক্ষেত্রে দেখো একটা কোষটাকে ডিরেক্টলি তারা কোনো মানে প্রোমেটাফেজ, মেটাফেজ এগুলো বাদেই তারা একটা কোষ থেকে কয়টা হয়ে যায়? দুইটা হয়ে যায়। তো এই জন্য এখানে কি থাকে না? এই জন্য এই জায়গায় সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর এই জন্য অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 3 নম্বর অ্যান্সার। এরপরে যদি আমরা একটু দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা বোঝার অনেক কিছু আছে, এই জায়গা বোঝার অনেক কিছু আছে। তোমরা যারা এই মুহূর্তে একটু নিশ্চুপ হয়ে গেছো বা কথা করতেছো না, তখন তোমরা বুঝতে পারবা যে আমাদের গতকালকে একটা মেয়ে একটা নোট শেয়ার করছে, ওই নোটটা দেখো আর তুমি তোমার পড়াশোনার পরিস্থিতি বা তুমি তোমার পড়ার অবস্থাটা দেখো, তাহলে তোমাদের মধ্যে এখন আইডিয়া হয়ে যাবে। এবং তোমাদের যদি ক্লাস করতে নাও ভালো লাগে, পড়াশোনা করতে নাও ভালো লাগে, তাহলে তোমার ভালো লাগবে। এটুকু একটু মনে রেখো। অ্যান্সার কত দিয়েছে?
অ্যান্সার দিয়ে দাও তাড়াতাড়ি। 76 অ্যান্সার দিয়ে দাও। 76 76 76 এর অ্যান্সার কত হবে? 76 এর অ্যান্সার কত হবে? 76 এর অ্যান্সার 76 এর অ্যান্সার দাও। 76 অ্যান্সার কত হবে? 75 ও 76 এখন 76 এর অ্যান্সার হচ্ছে ডিএনএ। এটা 76 নট 75, এটা 76। আমি একটা স্কিপ করছি, ঠিক আছে? দেখে কোশ্চেনের দেখে অ্যান্সার দিও, এই ভুল কাজ করো না। আমিও মেডিকেলে প্রথম যখন কোশ্চেন পূরণ করি তখন আমি এরকম নার্ভাস হয়ে গেছিলাম। আমি দেখে আসছি, মনে করে দেখছি যে ডিম্বক কিসে পরিণত হয়, ঠিক আছে? দেখে আইসে একটা কোশ্চেন, দেখে পূরণ করছে আর একটা। এই জন্য কোশ্চেন দেখে অ্যান্সার করতে হবে। রহিমা খাতুন লিখছে 1, সোমায়া তাসনুবা লিখছে 1, আরিয়ান ভুইয়া লিখছে 1, এমডি মুক্তা লিখছে 1, মোহাম্মদ মারুফ লিখছে 1, সোমায়া আক্তার লিনা লিখছে 1, রহিমা খাতুন লিখছে 1, আয়শা সিদ্দিকী 1। আচ্ছা দেখো, আদি কোষে ক্রোমোজোমে কি থাকে? ডিএনএ থাকে। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? দেখো, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রঙিন বা কালার, আর জোম শব্দের অর্থ হচ্ছে বস্তু। তাহলে ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে রঙিন বস্তু। আর একটা বস্তু যদি তৈরি করতে চাও, মনে করো তুমি আমার শার্ট তৈরি করছো, ঠিক আছে? শার্ট তৈরি করতে গেলে তোমাকে সুতা লাগবে। তো ক্রোমোজোমটা তৈরি হয় সাধারণত ডিএনএ দিয়ে প্লাস হিস্টোন দিয়ে। আমরা জানি যে আদি কোষের মধ্যে কিছুই থাকে না। যেহেতু আদি কোষের মধ্যে কিছু নাই, তারপরে আদি কোষের মধ্যে ডিএনএ রাখতে হয়। কেন? কারণ হলো আদি কোষে, তুমি যদি একটা উদাহরণ ধরি, তাহলে উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই ক্ষেত্রে ব্যাকটেরিয়া থেকে তুমি পরবর্তীতে কি তৈরি করবা? তুমি কিন্তু পরবর্তীতে ব্যাকটেরিয়া তৈরি করবা। তার মানে হলো ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া যদি তৈরি করতে চাই, গরু থেকে যদি গরু তৈরি করতে চাই, ছাগল থেকে যদি ছাগল তৈরি করতে চাই, আমার কিছু থাকুক আর না থাকুক, কি রাখা লাগবে? ডিএনএ রাখা লাগবে। কারণ আমরা ডিএনএ কে কি বলি? মাস্টার মলিকুল, ঠিক আছে? যেটা আমার বংশগতি নির্ধারণ করে যে আমি কে এবং আমার পরবর্তী প্রজন্ম কি হবে। তাহলে এই জন্য এখানে আদি কোষে কিছু থাকুক আর না থাকুক, কি থাকে? ডিএনএ থাকে। এবার আমরা ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ এটা আমরা দেখবো না, আমরা পরবর্তীতে যাব। লাইসোজোমের কাজ কি একটু আগে কিন্তু বুঝাইছি, জীবাণু ভক্ষণ করা। প্রত্যেকটা দেখো, এখানে এই যে আমাদের এমসিকিউ যে লাইভ ক্লাস হবে, সমস্যা নেই, আমাদের যে এমসিকিউ লাইভ ক্লাস হবে, সেই এমসিকিউ যে বুস্টার কোর্স তোমাদের জন্য আমরা দিছি, এমসিকিউ বুস্টার কোর্স, যেটার মূল্য মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা। এই বুস্টার কোর্সে কিন্তু এইভাবে প্রত্যেকটা জিনিস এমসিকিউ এইভাবে ধরে 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 পড়ানো হবে। এবং সেই বুস্টার কোর্সের ক্লাস আমাদের ফ্রাইডে থেকে, সামনে যে ফ্রাইডে আছে সেই ফ্রাইডে থেকে কিন্তু আমাদের বুস্টার কোর্সের ক্লাস শুরু হবে। সো এমসিকিউ এর ক্লাসটা শুরু হবে সামনে তোমাদের ফ্রাইডে থেকে। তো ফ্রাইডেতে তোমাদের একদিকে তোমাদের ক্লাস হবে হচ্ছে ম্যাথ বা অন্য ক্লাস হবে, আর একদিকে আসলে বুস্টার কোর্সের ক্লাস হবে। আচ্ছা, আমরা এবার অ্যান্সার দিব। এবার আমরা উদ্দীপক দেখে আসলে অ্যান্সার দিব, উদ্দীপক দেখে অ্যান্সার দিব, ঠিক আছে? আমরা উদ্দীপক তো চলে গেল, আমি তো অ্যান্সার ইয়ে করে ফেলছি, অ্যান্সার শো করে ফেলছি। আচ্ছা, ধন্যবাদ দিয়ে দিচ্ছে সবাই রে। আচ্ছা, ধন্যবাদ তো দেওয়া যাবে না, এত তাড়াতাড়ি তো ধন্যবাদ দেওয়া যাবে না, এত তাড়াতাড়ি ধন্যবাদ দেওয়া যাবে? ওদের তো আগে কিছু তো দেখাই নাই। আচ্ছা ঠিক আছে, আরো অনেক কিছু আছে, অনেক কোশ্চেন আছে, দেখছো এখানে তো অনেক আছে। আমার টোটাল 200টার মতো কোশ্চেন আছে। এইখানে একটা কোশ্চেন অ্যান্সার আছে, এই কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। উদ্ভিদের দেহকে বর্ণময় করে কে? উদ্ভিদের দেহকে বর্ণময় করে কে? অ্যান্সার দিতে হবে। স্যার আমি আপনার মতো হতে চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ একদিন হবা। শুধু একটা জিনিস মনে রাখবা, যে কখনো হাল ছাড়া যাবে না, কখনো হাল ছাড়া যাবে না। তুমি যদি তোমার ব্যর্থতা দেখে হাল ছেড়ে দাও, তাহলে তুমি কিন্তু পরাজিত হবাই হবা। তুমি যদি তোমার ব্যর্থতা দেখে হাল ছাড়ো, তোমাকে পরাজয় একদম নিশ্চিত। কেননা ব্যর্থতা এমন একটা জিনিস যেখান থেকে তুমি কোনো কিছু শিখতে পারবা। তোমার জীবনে যদি ভালো সময় আসে, তাহলে ওইটাকে উপভোগ করো, ঠিক আছে, কিন্তু খারাপ সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আবার তোমার জীবনে যদি খারাপ সময় আসে, তাহলে ওই খারাপ সময়টা তোমাকে শেখায় যে ভালো জিনিসটা আসলে কেমন, সেটার মূল্যটা কেমন, সেটা আসলে কেমন, অনুভবটা কেমন, এটা তুমি আসলে বুঝতে পারবা। দিন আসে বিদায় রাত, মানে রাত আসে বিদায় দিন কেমন হবে, এটার মর্ম আমরা বুঝতে পারি। তাহলে জীবনে ভালো খারাপ দুটো সময় আসবে। খারাপ সময় দেখে কখনো ভয় পাওয়া যাবে না, ব্যর্থতা দেখে কখনো ভয় পাওয়া যাবে না। তুমি আজকে পড়বা, হয়তো তোমার আজকে তুমি মনে রাখতে পারতেছো না, সমস্যা নাই, কালকে পড়ো। কালকেও মনে রাখতে না পারলে পরশুদিন পড়ো, দেখবা আস্তে আস্তে তোমার মনে থাকবে। মানুষ একদিনে কেউ গাছের মাথায় ওঠে না। আমিও একদিনে গাছের মাথায় উঠতে চাই না, আমিও তোমাদের জন্য চেষ্টা করতেছি। তোমরা মনে করতে পারো যে ভাই ঠিক আছে, আপনি এখনো ফেমাস হচ্ছেন না, হ্যান না, কোনো সমস্যা নেই, আমার ফেমাসিটির দরকার নেই। আমি যতটুকু দিব পিওর দিব। আমার বাচ্চারা এখানে কেন আসে? ডিটেলস এর জন্য আসে। সো একটা দিন, আজ থেকে 2 থেকে 3 মাস বা 4 মাস বা 5 মাস, হয়তো বা 2 বছর বা 20 বছর পরে হলেও মানুষ এটা জানবে যে বায়োলজি সিকার্স নামে একটা প্রতিষ্ঠান ছিল,
যেখানে গাল গল্প দিয়ে চলতো না, তারা ডিটেলস পড়াইতো। বিস্তারিত পড়ানোর জন্য একটা প্রতিষ্ঠান ছিল, হয়তো মানুষের কাছে পৌঁছাইতে পারে নাই। তারা মানে বাঙালি তো আমরা ভালো জিনিসটা কম খাই। দেখবা যে জিনিসে পচা সে জিনিসের গন্ধটা কিন্তু সব জায়গায় ছড়ায়, কিন্তু যে জিনিসটা ভালো তার গন্ধটা কিন্তু অতটা ছড়ায় না। এটা হচ্ছে বাস্তবতা। যারা আমাদের ক্লাসগুলো রেগুলার করো তারা কিন্তু জানো যে আমরা কতটা নিখুঁতভাবে পড়াচ্ছি। অন্যান্য সাবজেক্টগুলোর জন্য যেসব টিচার নিয়ে আইছি তারাও কতটা নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করতেছে। এখন এর মধ্য থেকে আমরা কিছু বাচ্চা পাবো যারা জেম, এই বাচ্চাগুলো নিয়ে আসলে আমরা সামনের দিকে আগাবো। আমাদের টার্গেট হচ্ছে এটা। আচ্ছা, সবাই এখানে হচ্ছে কমেন্ট করতেছে ক নাম্বার, ঠিক আছে। এখন আমরা এখানে হচ্ছে অ্যান্সারটা দেওয়ার আগে আমি আবিদ ভাইকে একটু কোশ্চেন করি, ঠিক আছে। তোমাদের হয়ে আমি কয়েকটা কোশ্চেন করি ভাই। এখানে আমরা কয়েকটা শব্দ দেখতেছি, ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট আছে। আমি এর আগেও পড়ছিলাম ভাই ক্লোরোপ্লাস্ট, এরপর হচ্ছে ক্লোরোফিল, যেমন হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোজোম পড়ছি, লিউকোপ্লাস্ট, লিউকোসাইট পড়ছি। আচ্ছা, বিজ্ঞানের মধ্যে কি এদের কোনো স্পেশাল মিনিং আছে, যেখানে হচ্ছে কমন যে ওয়ার্ডগুলো আছে এগুলোর হচ্ছে আমরা কমন কিছু হচ্ছে মিনিং পাই? ঠিক আছে, শোনো, তোমাদের জন্য কিন্তু একটা স্টুডেন্ট আমাকে একটা কমেন্ট করছিল যে ভাই আমরা ডিকশনারি চাই। ডিকশনারিটা কেন চাইছে? কারণ আমরা প্রত্যেকটা শব্দে কিন্তু আসলে মিনিং দিয়েছি, এইটা নাম এটা কেন। তো ও আমাকে কোশ্চেন করলো যে ভাই ক্লোরোপ্লাস্ট শব্দের অর্থ কি? দেখো, প্লাস্ট শব্দের অর্থ হচ্ছে প্লাস্টিক, আর ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ। তাহলে ক্লোরোপ্লাস্ট মানে কি? সবুজ রঙের প্লাস্টিক, সেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। একটু আগে কিন্তু আমরা বলছিলাম যে ক্রোমোপ্লাস্ট, একটু আগে কিন্তু আমরা বলছি ক্রোমোপ্লাস্ট, প্লাস্ট মানে প্লাস্টিক। আর এখানে কোন শব্দ আছে? ক্রোমো। তো ক্রোমো যদি থাকে, কোনো শব্দের সাথে যদি কোনো ক্রোমো থাকে, তাহলে এটা বোঝায় বর্ণময়। তার মানে এখানে হবে যে বর্ণময় প্লাস্টিক যেটা আছে, অর্থাৎ রঙিন প্লাস্টিক বা কালারফুল প্লাস্টিক যেটা থাকে, সেটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টের জন্য কোনো একটা উদ্ভিদের কোনো একটা অংশ হতে পারে, ফুল হতে পারে, কোনো একটা গাছের পাতা, এটা কি হয়? বিভিন্ন কালারের হয়, লাল, নীল, হলুদ, সবুজ, রঙিন, লাইন টু লাইন কালারের হয়, ঠিক আছে। এরপর আছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট শব্দ কোনো শব্দের সাথে যদি কখনো লিউকো শব্দ থাকে, লিউকো শব্দটা আসছে লিউকাস থেকে, যার অর্থ হলো কালারলেস। লিউকোপ্লাস্ট শব্দটা হচ্ছে লিউকাস। লিউকাস শব্দের অর্থ হচ্ছে কালারলেস, ঠিক আছে। কালারলেস মানে হচ্ছে বর্ণহীন। তার মানে হলো গাছের যে অংশটা বর্ণহীন হয়, যে অংশটা রঙিন হয় না, সেই অংশটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। কথা ক্লিয়ার? লিউকোপ্লাস্ট গাছের কোন অংশ হয়? যে অংশটা সাধারণত মাটির নিচে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই অংশটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এটা হচ্ছে কারণ। তাই লাইন টু লাইন বুঝছিস? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার অ্যানসারটা একটু যদি আমরা দেখি, এর অ্যানসার কোনটা হবে? এর অ্যানসারটা হচ্ছে ক। উদ্ভিদের কোন অংশ দেহকে বর্ণময় করে? একটা হচ্ছে 1 আর 2। কারণ কি? এখন কোশ্চেন হতে পারে বর্ণময় যখন করে তোমরা সবাই বলবে যে স্যার কোশ্চেন ভুল আছে কেন? কারণ হচ্ছে এখানে তো শুধুমাত্র বর্ণময় করে 2 নম্বর। তাহলে সবুজ কি কোনো বর্ণ না? সবুজ কি কোনো কালার না? সবুজ তো কালার। কেমন কালার? দেখো, একটা কথা বলছিল ক্লোরোফিল। ফিল মানে হলো পাতা। ক্লোরোফিল মানে কি? যে মানে সবুজ পাতা বোঝায়। তাহলে ক্লোরোফিলের মধ্যে কি থাকে? মানে ক্লোরোফিল একটা পিগমেন্ট, যার জন্য গাছের পাতা কি হয়? সবুজ হয়। আচ্ছা, পাতার জায়গায় দেখছি না, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। তো গাছের পাতা সবুজ যে হয় কার জন্য হয়? ক্লোরোপ্লাস্টের জন্য হয়। আর ক্লোরোপ্লাস্টের জন্য গাছের পাতা কি হয়? বর্ণময় হয়। এই জন্য এখানে যদি অ্যান্সার যদি 2 থাকতো, শুধু 2, তাহলে অ্যান্সার করা 2 মার্ক। কিন্তু অ্যান্সার কত আছে? 1 আর 2 দুইটা। তাহলে অ্যান্সার কত হবে? 1 2 2টা। কথা ক্লিয়ার? ভাই, এদের কাজটা আমরা একটু বলে দিতে পারি না, কোনটার কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা, সালোক সংশ্লেষণ। ফটো শব্দের অর্থ হচ্ছে লাইট, আর সিনথেসিস মানে তৈরি করা। যে ফটোসিনথেসিস মানে হচ্ছে সূর্যের আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করা। ক্রোমো শব্দের অর্থ আমরা পড়লাম যে কোনো কিছু রঙিন করা। এখন রঙিন যেখানে বেশি, সেই জিনিস যেখানে অ্যাট্রাকটিভ তৈরি করলাম, যেটা বেশি জাঁকজমকপূর্ণ, যেখানে পড়াশোনার থেকে নাটক অভিনয় বেশি হয়, সেই জায়গায় সেলিব্রিটি বেশি যায়। যেখানে মনে করো এখন এসে যদি আমি লাইন টু লাইন বলতাম, আর মজা করতাম, এই করতাম, মারামারি করতাম, দস্তাদস্তি করতাম, শেয়ারের উপর শেয়ার, মেনশনের উপর মেনশন, আরো কত কি হয়ে যেত। কিন্তু এই যে পড়াচ্ছি, স্টুডেন্টদের পড়াতে ভালো লাগে না। পড়তে ভাই কার ভালো লাগে? ভাই আমারও পড়তে ভালো লাগে না, লাইন টু লাইনের পড়তে ভালো লাগে না। পিছনে ওইটা বসে বসে পড়তেছে, ওইটা পিছনে বসে বসে পড়তেছে, ঠিক আছে। তো ওরও কিন্তু পড়তে ভালো লাগে না। তুমি যে টাইমে কষ্ট করতেছো, তোমার যে ফ্রেন্ড সে বসে মনে করো রিলস দেখতেছে, তুমি তোমার কষ্ট পরিশ্রম যেমন পাবা, সে যেমন রিলস দেখতেছে, তারও কিন্তু সে যে পরিশ্রম করে রিলস দেখতেছে, এই পরিশ্রমের ফলও কিন্তু সে পাবে। কিন্তু তোমার ফলটা হবে মিষ্টি, তার ফলটা হবে তিতা। আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাই দাও। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এখন একটু জানাই দেবা। এটা চার্জ শেষ হয়ে গেছে, লাইন টু লাইন অবস্থা। ওই মাইকের সাউন্ড মানে চার্জ শেষ হয়ে গেছিল। মোটিভেশনের সময় সাউন্ড
মানে চলে গেছিল। এটা একটা দুঃখজনক বিষয় যে আমাদের মোটিভেশনের সময় সাউন্ড চলে গেছে। তার মানে ওরাও চায় না, স্টুডেন্টও চায় না মোটিভেশন আমরা দিই, ওরাও চায় না যে আমরা মোটিভেশন দিই। কি জীবনে কি একটা অবস্থা। আচ্ছা এখনো কি শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে, একটু ধৈর্য ধর। আচ্ছা এই কোশ্চেনটা আমরা একটু যদি দেখি, এই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি যে রক্ত জমাট বাঁধায় কোনটি অংশগ্রহণ করে? রক্ত জমাট বাঁধায় অংশ নেয় কোনটি? রক্ত জমাট বাঁধার জন্য কোনটা অংশগ্রহণ করে? ওইটা হয়ে গেছে, এটা বাকি। এটা কি খুলবে? তো খুলে নিয়ে যান এসে দাঁড়ায়। রক্ত জমাট বাঁধার জন্য কোনটা কাজ করে? গলা ভেঙে গেছে। আমাদের যে গ্রুপটা আছে, আমি তোমাদেরকে বারবার বলতেছি যে আমাদের যে গ্রুপটা আছে, কালকে থেকে আর কোনো ক্লাস ফ্রি, যদি কোনো ক্লাস আমাদের কিন্তু আর এখানে হবে না। আমাদের ফ্রি ক্লাসগুলো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ফ্রি ক্লাসগুলো হবে হচ্ছে এই যে এসএসসি প্রিপারেশন হাব গ্রুপে। তো এখনো যারা যুক্ত হও নাই, এখনো যারা, তোমরা তোমাদের বন্ধুদেরকে তাড়াতাড়ি যুক্ত করে দাও। কেননা কালকে আমাদের ক্লাস আছে না, কালকে কি বার? কালকে আমার ক্লাস আছে, বায়োলজি আছে না, কেমিস্ট্রি আছে, বায়োলজি অথবা কেমিস্ট্রি আছে কালকে আমার। তো কালকে অবশ্যই কালকে থেকে কিন্তু ক্লাস এখানে হবে। তো সবাই কিন্তু বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা। আজকের ক্লাবে যারা যারা নতুন আসো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিবা, যাতে তারা এই ক্লাসগুলো করে উপকৃত হয়। ঠিক আছে? কি অ্যান্সার কত দিছে? অ্যান্সার দিছে কত? সি 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 রেননি সি। এখানে দেখো এই যে অ্যান্সার যেটা দিছো এটার নাম হচ্ছে, এই যে অ্যান্সার কোনটা হবে? অনুচক্রিকা। তাহলে লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেনটাকে বডির এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে ইমিউনিটি দেওয়া, ইমিউনিটি। আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। মনে করো তোমার কোনো জায়গায় কেটে গেছে, ওই জায়গা থেকে যদি রক্ত বের হয়ে যায়, আমাকে কেউ একজন অ্যান্সার দাও তো, যদি রক্ত বের হয়ে যায় তাহলে সমস্যা কি হবে? রক্ত, মনে করো তোমার এটা রক্তনালী থেকে রক্তনালী কেটে গেছে, তাহলে রক্ত বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একটা ব্যক্তি কেন মারা যাবে? কেন একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট করলেই মারা যায়? তার বডিতে মনে করো হার্ট, লিভার, কিডনি, ব্রেন ট্রেন সব ঠিক আছে, কিন্তু তার বডি থেকে অতিরিক্ত রক্ত বেড়ে গেছে। এখন সে ব্যক্তিরা কেন মারা যাবে? এটা হচ্ছে তোমাদের কাছে আমার কোশ্চেন। লাইন টু লাইন বলে ফেল। লাইন টু লাইন কি বলছে? অ্যান্সার কি দিছে? কেউ দিছে অ্যান্সার? হ্যাঁ, প্লাটিলেট তো অ্যান্সার। আমার কোশ্চেনটা ছিল যে রক্ত নালী কেটে গেলে রক্ত বেড়ে যাবে, রক্ত বেড়ে যায়, যাক আমার বডি থেকে তার হার্ট, লিভার, কিডনি বেড়ে যাচ্ছে না, তাহলে আমি মারা যাবো কেন? একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে, কথা আমি অ্যাক্সিডেন্ট করছি, এখন আমার বডিতে তো সবই আছে। রক্ত শূন্যতায় মারা যাবে। রক্ত শূন্যতায় তো সবাই জানে যে রক্ত শূন্যতায় মারা যাবে। তো লিখেই দেয় যে রক্ত শূন্যতায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করার পরে অতিরিক্ত রক্তক্ষরণে। দেখবা যে টিভিতে মাঝে মাঝে দেয়। দেখো কোন লেভেলের ডেডিকেশন। আমাদের মিস্ত্রি কাজ করতেছে আমার মাথার উপরে, আমার মাথার উপরে কাজ করতেছে আর আমরা ক্লাস নিচ্ছি। মানে ডেডিকেশন লেভেল যখন বাচ্চাদের জন্য যখন কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আসলে যে কোনো অবস্থাতে যে কোনো সময় কাজ করা যায়। দেখো যদি তোমার রক্তনালী কেটে যায়, ভালো করে বুঝো, রক্ত এমন একটা জিনিস যেটা তোমার অক্সিজেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তো তোমার রক্ত যদি কেটে যায়, রক্তনালী যদি কেটে যায়, তাহলে রক্ত বেড়ে যাবে। এখন কে নিয়ে যাচ্ছিল অক্সিজেন? হিমোগ্লোবিন। অক্সিজেন সবসময় হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে যায়। তাহলে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? HbO2। এর নাম হলো অক্সি হিমোগ্লোবিন। এর নাম কি? অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন থেকে এই জায়গায় তুমি মনে করো হিমোগ্লোবিন কমায় দিচ্ছ, তাহলে কি অক্সিজেন যাবে না? আর এই অক্সিজেন জন্য কি কাজ করে? এরা কিন্তু গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, পানি তৈরি করে এবং কি এটিপি। এই যে আমি কথা বলতেছি, কথা বলা থেকে শুরু করে যাবতীয় সবকিছুর জন্য কি দরকার? এটিপি দরকার। আর এটিপির জন্য কি দরকার? অক্সিজেন দরকার। এই অক্সিজেন তুমি কখন পাবা? সব জায়গায় তোমাকে কে দেবে? আরবিসি দেবে। তো আরবিসি তো নাই, যদি আরবিসি না থাকে তাহলে অক্সিজেন যাবে না, অক্সিজেন না গেলে এটিপি পাবা না, এটিপি না পেলে কোষ বাঁচবে না, কোষ না বাঁচলে টিস্যু, অর্গান, সিস্টেম কোনো কিছু বাঁচবে না, তখন তুমি মারা যাবে। তার মানে তুমি যে মারা যাচ্ছ মূলত কার জন্য মারা যাচ্ছ? এটিপির জন্য মারা যাচ্ছ। আর এটিপি কেন তৈরি হচ্ছে না? কারণ অক্সিজেন যাচ্ছে না। অক্সিজেন কেন যাচ্ছে না? কারণ আরবিসি যাচ্ছে না। আরবিসি কি হয়ে গেছে? আরবিসি তো বেড়ে গেছে। এটা হলো মেইন কারণ। তুমি পড়াশোনা করতেছো, তোমার অ্যান্সার হইতে হবে শিক্ষিতদের মতো। তুমি যদি অশিক্ষিতদের মতো অ্যান্সার দাও তাহলে তো হবে না। তাহলে পড়াশোনা মানে কি? শুধু নামে মাত্র ডিগ্রি অর্জন করা? এটা তো হইলো না। পরবর্তীতে আরেকটা আমরা প্র্যাকটিস করবো, আরেকটা প্র্যাকটিস করে ইনশাল্লাহ আমরা আজকের মতো ক্লাস এই জায়গায় শেষ করবো। আমরা আরেকটা মাত্র প্র্যাকটিস করবো ইনশাল্লাহ।
আর একটা প্র্যাকটিস করে আমরা আজকে শেষ করব। দেখো এইটা অ্যান্সার দিয়ে দাও। আমি সেইগুলোকে কোশ্চেন হিসেবে নিচ্ছি যেগুলো আসলে তোমরা পারবা না, যেগুলোর অ্যান্সার তোমরা জানো না, তোমাদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে, সেইগুলোতে আসলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? সারাদিন পানি খেয়ে আসি, গলা সিলে গেছে। বাইরে খেয়ে আসি, খাবো খাবো একটু পরে, বাচ্চাদের সবকিছু রেডি করতে হবে। লাইন টু লাইন টিচার বলে বলে ছেলে পেলে কি অ্যান্সার দিচ্ছে? তাড়াতাড়ি অ্যান্সার দাও। জানি না। বাহ সুন্দর। এমডি মুক্তার জানি না। ভাইয়া চারটা অ্যান্সার, চারটা আছে। আমি হলে তো জানি না জানি যেকোনো একটা দিয়ে দিতাম। যেকোনো একটা দিয়ে দিতাম। কমেন্ট করতে অসুবিধা আছে? একবার লিখবা ক, একবার লিখবা খ, একবার লিখবা গ, একবার লিখবা ঘ। একটা না একটা তো হবেই ভাইয়া, একটা না একটা হবে। এই সব মানে উত্তর না হয় হোক আমি মাইরে দিয়ে আসবো। এটা তো ওরা কেমনে পারবে? এটা তো পরীক্ষার এক্সাম চলতেছে না। ওরা এরকম করে অসুবিধা আছে? তুমি জানো না, তুমি লিখবা একবার ক, একবার খ, একবার গ, একবার ঘ, এভাবে লিখতে থাকবে। দেখো একটা তো হবেই। এইটা অ্যান্সার বোঝানোর আগে আমি তোমাদের একটু ব্যাখ্যা দিব, কারণ এটা অনেকেই জানে না এবং অনেকে ব্যাখ্যাটা দেয়ও না। ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি। ঐচ্ছিক পেশি কোনগুলা? ঐচ্ছিক পেশি হচ্ছে সেই পেশিগুলা যেগুলো তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চালাতে পারো। যেমন আমার হাত, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। যেটা আমরা ইচ্ছা অনুযায়ী করতে পারি না সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা ইনভলেন্টারি। আর একটা পেশি আছে যেটা হচ্ছে আমাদের হৃৎপেশি। এখন ঐচ্ছিক পেশি আমরা অনেকে ঘুরাই ফেলি। পরীক্ষাতে যদি কোষ্ঠিক পেশির এক্সাম্পল দেয় আমরা বলি যে আল্লাহ কই এটা কোন জায়গায় আছে? তো ঐচ্ছিক পেশির এক্সাম্পল হচ্ছে যেখানে বোনসের সাথে অ্যাটাচ থাকে, বনি অ্যাটাচমেন্ট। বনি অ্যাটাচমেন্ট থাকে। বনি অ্যাটাচমেন্ট মানে কি? তুমি যদি এখানে দেখো তো এই মাসেলটা হাড্ডির সাথে লেগে আছে, যে মাসেলটা বা যে মাংসটা হাড্ডির সাথে লেগে থাকবে সেটা ঐচ্ছিক পেশি। আর যেটা হাড্ডির সাথে লাগে না, যেমন তোমার পাকস্থলী, স্টোমাক বা ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, লিভার, কিডনি, এগুলো হাড্ডির সাথে লেগে আছে না, তার মানে এটা অনৈচ্ছিক পেশি। এখন কোশ্চেনটা হলো ভাই আমরা তো হার্টও ইচ্ছা অনুযায়ী চালাতে পারি না, তাহলে হার্ট কিভাবে হচ্ছে হৃৎপেশি হলো? কারণ হার্টের মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ইন্টারক্যালাটেড ডিস্ক। এই ইন্টারক্যালাটেড ডিস্ক অনৈচ্ছিক পেশিতে থাকে না। এই ইন্টারক্যালাটেড ডিস্কের কারণে হার্ট এভরি 0.8 সেকেন্ড একবার কি করতে পারে? বিট করতে পারে। তার মানে হার্ট প্রতি 0.1 সেকেন্ডে একবার বিট করতেছে। এটা কার জন্য করতেছে? এটা করতে পারতেছে হচ্ছে আমাদের ইন্টারক্যালাটেড ডিস্কের জন্য। ইন্টারক্যালাটেড ডিস্ক হচ্ছে এমন একটা জিনিস, মনে করো তুমি নদীর এই পাশে আসো এবং নদীর এই পাশে আরেকটা নদী, মানে কিছু লোক আছে। এখন তোমাকে যদি আমি বলি তোমাকে পারাপারের জন্য আমি নৌকা দিয়ে দিলাম, তো তুমি কি নৌকা বেছে নিবা নাকি তুমি ব্রিজ বেছে নিবা? তুমি কি বেছে নিবা? ব্রিজ বেছে নিবা। ব্রিজকে কেন বাঁচবে? কারণ ব্রিজে যাতায়াত করা তোমার জন্য সহজ। কেন? এখানে সময় কম লাগবে। তো আমাদের হাত যখন বিট করতে হবে, এমন যদি নৌকা ব্যবহার করতাম আমরা এখানে, কথার কথা, তাহলে দেখা যাচ্ছে যে সময় বেশি লাগতো। হার্টের ক্ষেত্রেও যদি ইন্টারক্যালাটেড ডিস্ক না থাকতো তাহলে একটা বিট হতো এরকম দুক 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 দুক। এছাড়াও এই যে অনেকক্ষণ পরবা তখন তোমার শ্বাস নিতে লাগা, ও মরে গেছি রে, ও নানি রে, ও দাদা রে, কনে রে তোরা, শেষ, আমি শেষ, আমার বাচ্চা, যে অনেক সময় হয় না। সো এই যে জিনিসটা, এই প্রবলেমটা কিন্তু আমাদের শ্বাসকষ্ট হইতো। তো তাড়াতাড়ি যেন সিগন্যালটা হার্টের সব জায়গায় সরাইতে পারে, যাইতে পারে, তার জন্য এই জায়গায় যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। আর এই ইন্টারক্যালাটেড ডিস্কটা আমাদের অনৈচ্ছিক পেশিতে থাকে না বিধায় আমরা অনৈচ্ছিক পেশিকে আমরা হৃৎপেশি বলতে পারি না। এটা থাকে শুধুমাত্র হৃৎপেশিতেই। কথা ক্লিয়ার? তো আমি আজকে তোমাদেরকে এমন এমসিকিউ গুলো প্র্যাকটিস করাইছি যেগুলা দিয়ে আমি তোমাদেরকে অনেক অজানা জিনিসগুলো যেন তোমাদেরকে জানাইতে পারি। এটা কিন্তু আমার টার্গেট ছিল এবং আমি কিন্তু সেই টার্গেটটা আসলে ফুলফিল করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমি করতে পারছি। কার ক্লাস কতটুকু ভালো লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবা। আমাদের যে সামনে এমসিকিউ বুস্টার কোর্স আসতেছে, সে এই এমসিকিউ বুস্টার কোর্সে কিন্তু আমি এইভাবেই পড়াবো। এটা দেখানোর জন্যই কিন্তু আসলে মূলত তোমাদের ক্লাস নেওয়া। পাশাপাশি তোমরা যারা এই কোশ্চেনগুলোর অ্যান্সার এতদিন জানতা না বা এতদিন তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাইতা না, তো তারাও যেন অ্যান্সারটা পাও সেই জন্য কিন্তু আসলে আমাদের এইভাবে ক্লাসটা নেওয়া। সবাই একটু আমাকে তাড়াতাড়ি বলে ফেলো যে তোমাদের ক্লাস হার্ট এভরিডে 1000 বার বিট করে, কি 1 লাখ বার। একটা ব্যক্তি তার জীবনে 26 মিলিয়ন বার, তার 26 লক্ষ মিলিয়ন বার তা কিন্তু সে হার্ট বিট করে। সরোয়ার জাহান লিখছে আয়েশা সিদ্দিকী বায়োলজি 4th নাকি মেন সাবজেক্ট? সরোয়ার জাহান, আয়েশা সিদ্দিকীর নোটটা একটু দেখিস। আয়েশা সিদ্দিকীর নোট দেখলে তোর মাথা নষ্ট হয়ে যাবে। অনেক জোশ ছিল মেইন সাবজেক্ট। আয়েশা সিদ্দিকী লিখছে মেইন সাবজেক্ট। শাবাশ।